রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। গরমের একটা জনপ্রিয় ফল হলো লিচু। সারা দেশের মধ্যে লিচু উৎপাদনে আমরা দ্বিতীয়, আর আমাদের রাজ্যের মধ্যে মালদা মুর্শিদাবাদ জেলায় লিচু চাষের এলাকা সবচেয়ে বেশি। এখন রাজ্যের প্রায় সব লিচু গাছেই মুকুল এসে গেছে এবং কিছু গাছে অপরিণত ফল বা গুটিও ধরেছে। এই ফলগুলির মধ্যে যতগুলি পরিণত হয়ে উঠবে ততই বাড়বে ফলন আর লাভবান হবেন কৃষকের। এই সময়ে সঠিক পরিচর্যার অভাবে, বিরূপ আবহাওয়ার কারণে কিংবা রোগ পোকার উপদ্রবে লিচুর ফল ঝরে যেতে পারে। বিভিন্ন কারণে লিচুর ফল ঝরে পড়া ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া উচিত সে সম্পর্কেই জানালেন মালদা জেলা উদ্যান পালন দফতরের সহ অধিকর্তা বাবাই দাস। পশ্চিমবঙ্গে লিচু উৎপাদনে মালদা জেলা দ্বিতীয় স্থান অধিকার করে। মালদা জেলায় সাধারণত প্রায় 1200 হেক্টর জমিতে লিচু চাষ হয়ে থাকে। এর মধ্যে প্রায় 50 থেকে 60% এলাকা কালিয়াচক 1 নম্বর ব্লকের অন্তর্গত। এছাড়াও যেসব ব্লকে উল্লেখযোগ্যভাবে লিচু চাষ হয় তার মধ্যে কালিয়াচক 3 নম্বর ব্লক, কালিয়াচক 2 নম্বর ব্লক, রতুয়া 1 নম্বর ব্লক, মানিকচক ব্লক এসব রয়েছে। লিচুর ক্ষেত্রে যেসব জাত মূলত করা হয়ে থাকে মালদায়, তার মধ্যে দেশি জাত বা যেটা গুটি, অনেক আদি জাত এবং পুরনো জাত, এর পাশাপাশি বোম্বাই জাতের লিচু চাষ করা হচ্ছে। যদি এলাকা হিসেবে দেখা যায় প্রায় 60 থেকে 70% এলাকা বোম্বাই জাতের অন্তর্গত এবং বাকিটা দেশি অর্থাৎ গুটি জাত। এখন মালদা জেলার বিভিন্ন লিচু বাগানে ফুল আসতে শুরু করেছে এবং কিছু বাগানে অলরেডি গুটিও ধরে গেছে। সাধারণত লিচুর ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে পুরুষ ফুল গাছে আসে, এরপরে স্ত্রী এবং উভলিঙ্গ ফুল আসে। তবে এই ফুলগুলোর মধ্যে স্ত্রী এবং উভলিঙ্গ ফুলেই কিন্তু ফল ধারণ করে। দেখা গেছে একটি পুষ্পমঞ্জরিতে যে পরিমাণ ফুল আসে তার 8 থেকে 10% ফুল থেকে পরিণত ফল পাওয়া যায়। এই অবস্থায় যা করণীয় তার মধ্যে রোগ এবং পোকার প্রতিকার ব্যবস্থা গ্রহণ। ফুল আসার আগে থেকে মটরদানা অবস্থায় ফল থাকা পর্যন্ত একটি পোকার বিশেষভাবে আক্রমণ দেখা যায়, সেটা শোষক পোকা। এটি একদম ফুল আসার দশা থেকে এদের আক্রমণ শুরু হয়ে যায়। সাধারণত এরা কচি মুকুলের থেকে রস চুষে খায় এবং মুকুল কালো হয়ে যায়। এর ফলে আমরা যে পরিমাণ ফলন আশা করে থাকি একটি পুষ্পমঞ্জরি থেকে, সে পরিমাণ কিন্তু ফলন পায় না। এই জন্য এই পোকাকে আটকানো বা দমন করা একান্তই দরকার। সেজন্য যে কোনো ধরনের অন্তর্বাহী কীটনাশক ফুল আসার আগে থেকেই প্রয়োগ করা দরকার। তো অন্তর্বাহী কীটনাশকের মধ্যে রয়েছে ইমিডাক্লোরোপিড, যেটি 1 ট্যাঙ্কিতে 3.5 মিলি থেকে 4 মিলি, অথবা থায়োমেথক্সাম 3 গ্রাম থেকে 4 গ্রাম প্রতি ট্যাঙ্কিতে, অথবা অ্যাসিফেট 7.5 থেকে 10 গ্রাম প্রতি ট্যাঙ্কিতে। এই জাতীয় ওষুধ প্রয়োগ করে এই পোকা দমন করা সম্ভব। ওষুধের সাথে আঠা বা স্টিকার অবশ্যই প্রয়োগ করতে হবে। যদি ফুল ফুটে যায় অর্থাৎ ফুল প্রস্ফুটিত অবস্থায় আছে, এই অবস্থায় কিন্তু এই জাতীয় কীটনাশক প্রয়োগ করা যাবে না। লিচুর ক্ষেত্রে আরও একটি মূল সমস্যা হচ্ছে ফল ঝরে পড়া বা ফ্রুট ড্রপ। এটি যেহেতু গ্রীষ্মকাল, অত্যাধিক গরমের ক্ষেত্রে জলের অভাব ঘটলে কিন্তু ফল ঝরে পড়ে এবং দেখা গেছে যে পরিমাণ গাছে মুকুল আসে সে পরিমাণ কিন্তু ফল কোনোভাবেই আসে না, কচি অবস্থাতেই ফল ঝরে পড়ে। তো এই ফল ঝরা আটকাতে গেলে যখন গুটি চলে আসবে, মটরদানা আকৃতির গুটি যখন চলে আসবে, সেই অবস্থায় প্ল্যানোফিক্স জাতীয় হরমোন 1 ট্যাঙ্কিতে 3 থেকে 4 মিলি জলে গুলে স্প্রে করলে ফল ঝরে পড়া আটকানো সম্ভব। এবং এর পাশাপাশি কিন্তু অবশ্যই নিয়মিত সেচ দিতে হবে, এতে কিন্তু ফল ঝরে পড়া আটকানো সম্ভব। আরও একটি সমস্যা দেখা গেছে, যেসব লিচু জাত আগে পেকে যায় অর্থাৎ জলদি জাতের লিচুগুলোতে অনেক সময় ফল ফেটে যায়, এই সমস্যা দেখা যায়। তো এই সমস্যা সমাধানের জন্য যেটা আগে বলেছি যে পর্যাপ্ত পরিমাণ নিয়মিত জলসেচ দিতে হবে এবং যখন গুটি অবস্থায় গাছে ফল রয়েছে সে অবস্থায় জলে গলে অর্থাৎ সলিউবল বোরন এই জাতীয় অনুখাদ্য যদি 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যায় তাহলে কিন্তু অবশ্যই পরবর্তী পর্যায়ে যে ফল ফেটে যায় এবং এর পাশাপাশি ফ্রুট ড্রপের ক্ষেত্রে কিন্তু এটা আটকানো সম্ভব। যে কোনো লিচু বাগানে মারাত্মক আকার ধারণ করে সেটি হচ্ছে ফল ছিদ্রকারী পোকা। সাধারণত এই পোকার আক্রমণটা দেখা যায় যখন ফল পরিণত হয় সে অবস্থায়। যদি বোটার দিক থেকে আমরা লিচুটা খোসা খুলে বা ছাড়িয়ে খাই তখন দেখা যাবে যে ঠিক বোটার অংশে খয়েরি বা কালো রঙের গুঁড়ো গুঁড়ো দানা কিছু দেখতে পাওয়া যায়। সাদা ভাতের মতো একটি পোকা কিলবিল করছে। তো এই পোকার আক্রমণ কিন্তু অনেক আগেই হয়। আপনারা যদি শেষ পর্যায়ে যদি কোনো রকম কীটনাশক প্রয়োগ করেন এতে কিন্তু লিচু আটকানো সম্ভব নয়। আর যে কোনো কীটনাশক প্রয়োগ করলে সেই কীটনাশকের প্রভাব কিন্তু রয়ে যায়। সেক্ষেত্রে আমাদের মানব জীবনে কিন্তু একটি রাসায়নিক বিষ আমরা গ্রহণ করছি, এটা জেনে নিতে হবে। তো
তো সেই জন্য যখন ফল পূর্ণাঙ্গ অবস্থায় চলে আসবে তখন এটি কোনোভাবে আটকানো সম্ভব হয় না। তাই এই পোকা দমন করার জন্য আপনাদের অনেক আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ যখন মটর দানা অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই যে ডাইক্লোরোফস এই জাতীয় ওষুধ 1 থেকে 1.5 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। সেটি 15 থেকে 20 দিন অন্তর 2 বার স্প্রে করা যেতে পারে। ল্যামডা থাইহ্যালোথ্রিন বা সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন এই জাতীয় ওষুধগুলো কিন্তু একবারে বেশি বারবার প্রয়োগ করা যাবে না। আর রোগের ব্যাপারে যেটি না বললেই নয়, লিচুতে সেভাবে খুব একটা রোগের প্রাদুর্ভাব দেখা যায় না। তবে অনেক সময় খামখেয়ালি আবহাওয়া, যথা কুয়াশা বা মেঘাচ্ছন্ন ওয়েদার, এই ধরনের ওয়েদারের ক্ষেত্রে অনেক সময় অ্যানথ্রাকনোস বা ফলে ক্ষত জাতীয় দাগ সৃষ্টি হয়। কুচি ফলে যদি এই অ্যানথ্রাকনোস বা কালো দাগ যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু কুচি অবস্থাতে ফল ঝরে যায়। এবং তো এই জন্য শুরুর দিকেই ফুল ফোটার আগে বা যখন গুটি চলে এসছে সেই অবস্থাতে কার্বেন্ডাজিম ম্যানকোজেবের যৌগ বা যৌগিক মিশ্রণ যে ওষুধগুলো রয়েছে এই ওষুধগুলো আপনার 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে অবশ্যই এই যে রোগ অ্যানথ্রাকনোস বা ফলে ক্ষত বা পচা এই রোগটা কিন্তু আটকানো সম্ভব হবে। এই সামগ্রিক যে পরিচর্যার ব্যবস্থাগুলো বলা হলো, যদি কৃষক ভাইরা এই সময় থেকেই এগুলো ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে পরবর্তী পর্যায়ে কিন্তু কোনো রকম রোগ সংক্রমণও দেখা যাবে না এবং আপনাদের অর্থের সাশ্রয় হবে। এবং আশা করি কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে অবশ্যই ভালো ফলন আপনারা আশা করতে পারেন। রঙিন মাছ পালন একটা লাভজনক ব্যবসা, তা আমাদের রাজ্যের প্রগতিশীল চাষিদের মধ্যে অনেকেই বুঝতে পেরেছেন। এইসব রঙিন মাছের পালন করে অনেকে বেশ ভালোই উপার্জন করছেন। সহজে পালন করা যায় এমন রঙিন মাছ ছোট জলাশয়ে ঠিক কিভাবে পালন করবেন সে বিষয়ে জানালেন মুর্শিদাবাদ জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সমীরণ পাত্র। রঙিন মাছ কীভাবে চাষ করব সেটা নিয়ে আলোচনা করব। এই মাছগুলো চাষ করতে গেলে এগুলো আমরা যেমন সাদা মাছ যেমন চাষ করি সেরকমই করা যেতে পারে, ঘরের মধ্যেও করতে পারেন, নিজের ছাদের উপরেও করতে পারেন। এরকম বিভিন্ন ধরনের জায়গা আছে যেখানে আমরা রঙিন মাছটা করতে পারি। তো এটার জন্য একটা প্রশিক্ষণের দরকার হয়, কারণ হচ্ছে কি এদের খাওয়ার এবং হচ্ছে কি বিভিন্ন প্রজাতির মাছ আছে সেগুলো কীভাবে খাবার দেবো, কীভাবে জলের কোয়ালিটি মেনটেন করবো, এগুলোর একটা ব্যাপার আছে। তার জন্য একটা হাতে নাতে প্রশিক্ষণের দরকার হয়। সেই প্রশিক্ষণটা যদি থাকে তাহলে আপনারা শুরু করে দিতে পারেন এই বিজনেসটা। এবং হচ্ছে কি এই বিজনেসটা শুরু করতে গেলে কম পুঁজি লাগে, খুবই কম পরিমাণ পুঁজি লাগবে এবং পরিশ্রম কম। বাড়ির মহিলাদের দ্বারা মা বোনেদের দ্বারাই হচ্ছে কি এই প্রকল্পটা চলতে পারে, এই কাজটা চলতে পারে। তার জন্য বলছি যে আপনারা বসে না থেকে বাড়িতে যদি এমনি সময় যদি 1-2 ঘন্টা যদি সময় থাকে আপনাদের, তাহলে আপনারা কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারেন। তো এই বিজনেস শুরু করতে গেলে ফার্স্টেই বলি যে কোন কোন প্রজাতির মাছ চাষ করতে পারবেন। তো মাছ চাষ করতে গেলে মেনলি হচ্ছে কি আমরা প্রথমে বলবো দামি ভ্যারাইটির মাছগুলো চাষ করবেন না, কারণ যেহেতু আপনার অভিজ্ঞতা কম আছে তখন হাড়ি যে কম দামের যে মাছগুলো একটু কষ্ট সহিষ্ণু যে সেগুলো করতে পারেন। সেগুলো ধরনের মধ্যে যেমন হচ্ছে কি আপনার লাইভ বিয়ারার করতে পারেন, গাপ্পি, মলি, প্ল্যাটি, সোকটেল, বিভিন্ন ভ্যারাইটির মাছ আছে সেগুলো করতে পারেন। তারপরে আমি বলবো যে হচ্ছে কি গোরামি, যেগুলো হচ্ছে কি বাতাস থেকে অক্সিজেনে গোরামি, ফাইটার করতে পারেন, যেগুলো হচ্ছে কি দাম খুব ভালো আছে, পুরুষ ফাইটারগুলো দাম খুব ভালো আছে। এছাড়াও আপনারা যেতে পারেন যদি পুকুরে করতে যান কিংবা চৌবাচ্চা করতে যান তাহলে গোল্ড ফিশে চলে যেতে পারেন, যেগুলো লাল কালারের যে মাছগুলো। গোল্ড ফিশের রেড ক্যাপ, অরেন্ডা আছে, সুহাঙ্কিন আছে, ভেলটেল ভ্যারাইটি বিভিন্ন ধরনের আছে। এইগুলো লিচু করতে পারেন, লিচু গোল্ড ফিশ করতে পারেন, এই ধরনের মাছগুলো করতে পারেন, যেগুলো হচ্ছে কি খুব কম জায়গার মধ্যে এবং কষ্ট সহিষ্ণু আমাদের পরিবেশের মধ্যে এটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারবে। তার থেকে যদি আর একটু কেউ যদি স্কিল থাকে যে হ্যাঁ আমি এগুলো করেছি কিন্তু আমি আর একটু নতুন ভ্যারাইটি করতে চাই কিংবা আর একটু দামি ভ্যারাইটি করতে চাই, তাহলে অ্যাঞ্জেলের দিকে যেতে পারেন। কেউ এখন হচ্ছে কি ফ্লাওয়ার হর্নের দিকে যাচ্ছে, ফ্লাওয়ার হর্ন যে মাছগুলো আছে। তারপরে হচ্ছে কি আরও যদি কেউ ভালো যদি করতে চান, স্যার আমার সব কিছু ডেভেলপড হয়ে আছে, আমি সব কিছু করছি কিন্তু হচ্ছে কি তার সঙ্গে যদি নতুন ভ্যারাইটি কিছু মাছ করতে চান তাহলে ডিসকাস ফার্ম করতে পারেন। যেমন বিভিন্ন ধরনের এখন হচ্ছে কি চিকলিটস ভ্যারাইটি এসছে, আফ্রিকান চিকলিটস আছে, আমেরিকান চিকলিটস আছে, সেগুলো হচ্ছে কি আপনারা করতে পারেন। সেগুলো করার জন্য আমাদের মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন ইউনিট আছে। এই প্রোগ্রামগুলো আমাদের এখানেও চলছে, আপনারা এসে দেখে যেতে পারেন কীভাবে আমরা চৌবাচ্চা করব, তার শাওয়ার সিস্টেম কীরকম থাকবে, জল বের করার নিষ্কাশন করার ব্যবস্থাটা কী সেই জিনিসগুলো থাকবে, এয়ার রেটার কীভাবে থাকবে, এই জিনিসগুলো আমাদের এখানে পুরো হোল সেট আপ করা আছে। আপনারা যদি কেউ ভিজিট করতে চান আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আসবেন। এবং ছোটোখাটো যে প্রকল্প কীভাবে আমরা অ্যাকোরিয়ামে স্ট্যান্ড করব, অ্যাকোরিয়াম বানাবো, তারও হাতে নাতে প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সব কিছুই ব্যবস্থা আছে। শুধু আপনাদের ইচ্ছার দরকার। এগুলো করার জন্য আমাদের মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন ইউনিট আছে। এই প্রোগ্রামগুলো আমাদের এখানেও চলছে, আপনারা এসে দেখে যেতে পারেন। তো এর মার্কেট এখানে প্রচুর আছে, সেল করার জন্য আপনার বাড়িতেই লোকজন চলে আসবে এবং সেটা তুলে নিয়ে চলে যাবে, তার জন্য কোনো অসুবিধা হবে না। সেই সিস্টেমটা আমাদের ডেভেলপ হয়েছে। তো আশা করি আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে, আরও যদি কোনো ফার্দার ইনফরমেশন জানা যদি দরকার থাকে তাহলে আমাদের মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করবেন।
এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। হুগলি জেলার ধনেখালি থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন সাধন কলি। তিনি কুঁদরি চাষ করেছেন। এখন কুঁদরির পাতা খাওয়া ও ফল ফুটো করা পোকার উপদ্রব দেখা দিয়েছে। এর নিয়ন্ত্রণ কিভাবে করবেন সে বিষয়ে জানতে চেয়েছেন। সাধনবাবু, আপনার প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতা বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। এই পোকার কীড়া সবুজ রঙের, দেহে লম্বালম্বি সাদা রঙের দাগ দেখা যায়। এরা পাতা খেয়ে নষ্ট করে, পরে গাছে যখন ফল আসে তখন ফলের শাঁসালো অংশ ফুটো করে খেয়ে নেয়। আক্রান্ত ফলের বাজার মূল্য থাকে না বললেই চলে। এইভাবে এরা কুঁদরির ফলনের ক্ষতি করে থাকে। কুঁদরি সহ কয়েকটি কুমড়ো গোত্রের ফসলে এই পোকার আক্রমণ ঘটে থাকে। তাই এর প্রতিকারে সুসংহত উপায়ে ব্যবস্থা নিতে হবে। কুঁদরির গাছ নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে। জমির আগাছা পরিষ্কার করতে হবে। যেহেতু এই ল্যাদা পোকা গাছের সবুজ অংশ খেয়ে নেয়, তাই অতিমাত্রায় নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করা চলবে না। এক্ষেত্রে নিম ঘটিত সার চাপান সার হিসাবে প্রয়োগ করা যেতে পারে। জমি নিয়মিত পরিদর্শন করতে হবে। পাতায় এই পোকার ল্যাদার কীড়া দেখা মাত্র তা বিনষ্ট করতে হবে। তারপর জৈব কৃষিবিদ হিসাবে নিম তেল প্রয়োগ বেশ কার্যকরী। এক্ষেত্রে 10,000 ppm এর নিম তেল 2 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়া জৈব কীটনাশক হিসাবে বিটি 200 গ্রাম 80 লিটার জলে গুলে অথবা NPV 50 LE তরল ফর্মুলেশন 50 লিটার জলে গুলে বিঘা প্রতি জমিতে স্প্রে করলেও উপকার পাওয়া যায়। তবে এক্ষেত্রে এই জৈব কীটনাশক দুটি সকালে বা বিকালে স্প্রে করতে হবে। রাসায়নিক উপায়ে কুঁদরির ল্যাদা পোকাকে নিয়ন্ত্রণ করতে নোভাল ইউরোন 8 গ্রাম অথবা ডাইক্লোরোফস 0.75 মিলিলিটার অথবা ক্লোরোপাইরিফস 2.5 মিলিলিটার অথবা থায়ামিথক্সাম 1 গ্রাম অথবা অ্যাসিফেট 0.75 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এই সব কীটনাশকগুলি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে। এই কীটনাশকগুলি স্প্রে করার 2 সপ্তাহ পর কুঁদরি চয়ন করে বাজারজাত করতে হবে। রবি মরশুমের একটি অন্যতম ডাল শস্য হল ছোলা। মালদা জেলার রতুয়া 1 নম্বর ব্লকের কৃষক কালাম খান মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শে তার 1 বিঘা জমিতে ছোলা চাষ করেছেন। অন্যান্যবার অনেক কম ফলন পেলেও এবার তিনি বিঘা প্রতি বেশি ফলন পাবেন বলে আশা করছেন। তিনি ছোলা চাষে তার অভিজ্ঞতার কথা জানালেন। 10 বছর থেকে আমি ছোলা লাগাতাম, তাহলে ছোলার আমার ফলন হতো না। আগে বিঘায় হয়তো 1 কুইন্টাল বা 50 কেজি ছোলা হতো, গাছে 2-4টা করে ফল হলো, বাকি ফলগুলো সব পোকা খেয়ে যেত। তাহলে এখন যেটা আমি এই কৃষি বিজ্ঞান থেকে আমি ছোলার বিচন পেয়েছি, এই বিচনটা খুব ভালো আছে। কার্তিক মাসের 8 তারিখে ছোলা লাগিয়েছিলাম, আর এই কৃষি বিজ্ঞানের অফিস থেকে আমাকে যে ধরনাতে আমাকে ছোলা চাষ করতে বলেছিল ওইভাবে আমি চাষটা করেছি। এখন আমি ছোলাই দেখছি অনেক ভালো ফল আছে। এই ফলটা আমার আশা করি 2-2.5 কুইন্টাল বিঘা যাবে। আমার 1500 থেকে 2000 টাকা খরচা হয়েছে আমার। যদি আমার এখন 2.5 কুইন্টাল আমার ছোলা হয় বিঘায় বা 3 কুইন্টাল হয় তাহলে 15,000 টাকা। তাহলে ওই হিসাবে দেখছি যে আমার 1 বিঘায় 10 থেকে 12,000 টাকা লাভ হচ্ছে। ছোলা চাষে ভালো ফলন পাওয়ার কারণ সম্পর্কে বিস্তারিতভাবে জানালেন মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ডক্টর পারমিতা ভৌমিক। এবছর কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আমরা যে বীজটি দিয়েছিলাম জাকি 9218, সেই বীজটি চাষ করে উনি আশা করছেন যে ওনার মোটামুটি 2.5 থেকে 3 কুইন্টাল মতো ফলন আসবে। ছোলা চাষের ক্ষেত্রে সঠিক সময়ে ছোলা বোনাটা খুবই জরুরি। কার্তিক মাসের শেষ থেকে অগ্রহায়ণ মাসের শুরু, অর্থাৎ অক্টোবর-নভেম্বর মাস নাগাদ চাষ করলে সেই সময় ভালো ফলন পাওয়া যাবে। দোআঁশ এবং পলি দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি, এই ধরনের মাটি প্রয়োজন। মালদা জেলার মাটি যেহেতু গাঙ্গেয় পলিমৃত্তিকা, সেই জন্য এই মাটি ছোলা চাষের পক্ষে খুবই উপযুক্ত। জমিতে একটি গভীর চাষ আর 2-3টি অগভীর চাষ এবং পর্যায়ক্রমে মই দিয়ে জমিটিকে নরম ও ঝুরঝুরে করে নিতে হবে। আর জমিতে জলের পরিমাণ যেন ঠিকঠাক মতো থাকে সেটা দেখতে হবে। আর জমিতে যাতে জল না দাঁড়ায় সেদিকেও নজর রাখতে হবে, কারণ জমিতে জল দাঁড়িয়ে থাকলে অনেক রকমের ছত্রাকজনিত রোগ, যেমন ধসা রোগ, ঢলে পড়া রোগ, মরচে রোগ, এমনকি শুটি ছিদ্রকারী পোকার প্রাদুর্ভাবও দেখা যেতে পারে। 1 বিঘা জমির জন্য 50 থেকে 100 কেজি পচা ঝুরঝুরে গোবর সার দিয়ে তার সাথে 200 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি আর 200 গ্রাম সিউডোমোনাস ফ্লোরেসেন্স জৈব ছত্রাকনাশক ওষুধ দুটি মিশিয়ে জমি তৈরির সময়
মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। সাধারণভাবে চাষি ভাইরা ছোলা ছিটিয়ে বোনেন, সেক্ষেত্রে বীজ যেরকম বেশি পরিমাণে লাগে সেরকম লাভও কম হয়। তাই সারি করে যদি চাষি ভাই ছোলা বোনেন সেক্ষেত্রে বীজের পরিমাণ যেমন কম লাগবে সেরকম অন্যান্য পরিচর্যাগুলো ভালোভাবে করা যাবে। ছিটিয়ে বুনলে মোটামুটি 7 থেকে 8 কেজি মতো বীজের প্রয়োজন হবে বিঘা প্রতি, আর যদি সারি করে চাষি ভাই বোনেন তাহলে সেক্ষেত্রে 5 কেজির মতো বীজ হলেই চলে যাবে। সারি থেকে সারি দূরত্ব হবে 30 সেন্টিমিটার, আর গাছ থেকে গাছের দূরত্ব হবে 10 সেন্টিমিটার। আর ছোলার ক্ষেত্রে বীজ বপনের গভীরতাটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে সেচ সেবিত এলাকাতে 5 সেন্টিমিটার গভীরে ছোলা বুনতে হবে, আর অসেচ ও শুষ্ক জমিতে 7 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে বীজটা বোনা খুবই প্রয়োজন। বীজ শোধনের জন্য প্রতি কেজি বীজের সাথে 3 গ্রাম ম্যানকোজেব অথবা 2 গ্রাম কার্বেন্ডাজিম অথবা 2 গ্রাম ক্যাপটান বা থাইরাম অথবা 5 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি ভালোভাবে মিশিয়ে তা বীজটা শোধন করতে হবে। আর বীজ শোধনের কাজটি রাইজোবিয়াম কালচার মেশানো 7 দিন আগে সম্পন্ন করে ফেলতে হবে। ছোলা যেহেতু একটু ডাল জাতীয় ফসল, সেজন্য এক্ষেত্রে বীজের সাথে রাইজোবিয়াম কালচার মেশানোটি খুবই দরকার। সেক্ষেত্রে 200 গ্রাম রাইজোবিয়াম কালচারের সাথে ঠান্ডা করা ভাতের ফ্যান বা মাঠ সহযোগে 1 বিঘার জন্য প্রয়োজনীয় বীজ সারিবদ্ধভাবে 5 কেজি অথবা ছিটিয়ে বুনলে 7 থেকে 8 কেজি বীজের সাথে ভালোভাবে মিশিয়ে সেই বীজগুলো শুকিয়ে নিয়ে তারপরে জমিতে ছিটিয়ে দিতে হবে। ছোলার ক্ষেত্রে প্রতি বিঘাতে 5 কেজি 750 গ্রাম ইউরিয়া, 41 কেজি 500 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং 4 কেজি 500 গ্রাম মিউরেট অফ পটাশ দিতে হবে মূল সার হিসেবে। আর এটি সাধারণত বীজের অঙ্কুরোদ্গমের 1 মাস পরে মূল সার হিসেবে দিতে হবে। আমাদের পরামর্শ মতো বোরনও স্প্রে করেছেন। 30 আর 50 দিনের মাথায় 2বার বোরন স্প্রে করেছেন। বোরন 20% প্রতি লিটার জলে 1 মিলিলিটার হিসেবে উনি স্প্রে করেছেন। তাতে গাছের বৃদ্ধি হয়েছে, সেরকম ফলনও ভালো হবে বলে আশা করা যাচ্ছে। আর ডাল শস্যের ক্ষেত্রে সালফার দেওয়াটা খুবই দরকার। আর সেক্ষেত্রে উনি জমিতে মূল সার হিসেবে 2.5 কেজি মতো সালফার বিঘা প্রতি দিয়েছেন। এছাড়া চাষি ভাই আমাদের পরামর্শ মতন 30 থেকে 40 দিনের মাথায় 2% ডিএপি অথবা ইউরিয়া দিয়ে স্প্রে করেছেন। 2বার নিড়ানি, হাত নিড়ানি দিয়েছেন, একটি 30 থেকে 35 দিনের মাথায় এবং আরেকটি 45 থেকে 50 দিনের মাথায়। এছাড়াও রাসায়নিক পদ্ধতিতেও আগাছা দমন করা যেতে পারে, যেমন পেন্ডিমিথালিন বীজ বোনার 1 দিন পরেই দিতে হবে। সেক্ষেত্রে পেন্ডিমিথালিনের মাত্রা হবে হেক্টর প্রতি 750 গ্রাম। 2টি সেচ দেওয়া খুবই আবশ্যক। একটি বীজ বোনার আগে বা পরে যদি জমিতে জল সেরকম না থাকে তাহলে দিতে হবে। আরেকটি আপনার শুটি আসার সময়, সেই সময় দিলে ফলনটাও ভালো পাওয়া যাবে। প্রধান রোগ পোকা হচ্ছে শুটি ছিদ্রকারী পোকা, কাটুই পোকা, ধসা রোগ, ঢলে পড়া রোগ আর মরচে রোগ। বীজ শোধনের ফলে ওনার ঢলে পড়া রোগ যেরকম হয়নি সেরকম ধসা রোগও হয়নি, আর এছাড়া মরচে রোগটাও ওনার জমিতে দেখা যাচ্ছে না। এই পোকা দমনের জন্য ডাইক্লোরভস প্রতি লিটার জলে 1 মিলিলিটার হিসেবেও স্প্রে করেছেন। আর ছোলার যে শুটি ছিদ্রকারী পোকা, সেই পোকার জন্য উনি ডাইক্লোরভস প্রতি লিটার জলে 1 মিলিলিটার হিসেবে স্প্রে করেছেন। আমাদের পরামর্শ মতো চাষি ভাই চাষ করেছেন, তার ফলে এখন ওনার জমিতে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ডাঁটিতে যথেষ্ট পরিমাণ ফল রয়েছে এবং সেগুলো যথেষ্ট পুষ্ট। এই বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করলে অন্যান্য চাষি ভাইরাও অনেক ভবিষ্যতে উপকৃত হতে পারবেন। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।